আসসালামু আলাইকুম। দশম শ্রেণী তোমাদের অসুখী একজন কবিতা কবির পরিচিতি এবং তার যে আনুষঙ্গিক আলোচনা তা করা হয়েছে। এখন আমি তোমাদের কবিতা যে তাৎপর্য অর্থাৎ প্রত্যেকটা লাইনের যে মূল অর্থ কী সেই নিয়ে আলোচনা করব, অর্থাৎ লাইনের ব্যাখ্যা তোমাদের দেব। আমি এই কবিতার শুরুতে কবি সম্বন্ধে এবং কোন পরিপ্রেক্ষিতে কবিতা রচনা, কবিতার মূল ভাব কী, মূল কথা কী, সে বিষয়টা আমি আলোচনা করেছি। তাহলে আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে অসুখী একজন। অসুখী একজন কবি হচ্ছে পাবলো নেরুদা। এটা তর্জমা কে করেছে? তর্জমা করেছে নবারুণ ভট্টাচার্য। উৎস হচ্ছে নবারুণ ভট্টাচার্যের যে বই থেকে নেওয়া হয়েছে সেই বইটার নাম হচ্ছে বিদেশি ফুলের রক্তের ছিল। বিদেশি ফুলের রক্তের ছিটে। বেঙ্গলি টেক্সট। তো আমরা এই কবিতার শুরুতেই দেখেছি যে কিভাবে একজন সৈনিকের জীবন সংগ্রামের মধ্য দিয়ে তার জীবনের পরিসমাপ্তি ঘটছে এবং সবকিছুর মধ্য দিয়েও তার প্রাণপ্রিয়া স্ত্রী স্বামীকে না পাওয়ার যে বেদনা, যে আর্তনাদ, যে হাহাকার কবিতার মধ্যে অনুরণনের সৃষ্টি করেছে তা পাঠক সমাজকে অবাক করেছে। একটা কবিতা বা একটা গল্প যখন পাঠক সমাজের হৃদয়কে স্পর্শ করে যায়, নাড়িয়ে দেয়, উতাল পাতাল করে তোলে, একটা আলোড়ন সৃষ্টি করে, অনুকম্পন সৃষ্টি করে, মনের মধ্যে অনুরণন সৃষ্টি করে, সেই কবিতার জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। যে কবিতা বা যে গল্প সমাজের দর্পণ স্বরূপ হয়, সমাজের আয়না স্বরূপ হয়, যে গল্প বা যে কবিতায় আমাদের চেনা, আমাদের জানা, আমাদের পরিচিত, আমাদের অতি নিকট, অতি কাছের জীবনযাত্রার যখন খুঁটিনাটি চিত্র ধরা পড়ে আতস কাঁচের মতো, দূরবীনের মতো বিষয়গুলো যখন একবারে নিকটে চলে আসে এবং স্পষ্ট ও সুন্দর হয়ে ওঠে, তখন সেই কবিতা বা গল্পের সার্থকতা নিয়ে কোনো জিজ্ঞাসা চিহ্ন থাকতে পারে না। এখানেও ঠিক অসুখী একজন কবিতায় তার যে অসুখীর বিষয়, তার মনের যে দুঃখ, যে বেদনা, যে আকুতি এই কবিতার মধ্য দিয়ে ফুটে উঠেছে। তা এক কথায় কি বলবো, যে এক কথায় কি বলবো আমি, যে সেটা হচ্ছে খুব আকর্ষণীয় এবং মানে হচ্ছে যে হৃদয় বিদারক। কবি কি বলেছেন? আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে। আমি তাকে ছেড়ে দিলাম। আমি কে? আমি কিন্তু কবি নন,
আমি কে প্রশ্ন উঠতে পারে তোমাদের, আমি কে? আমি কে? কাকে ছেড়ে দিলেন? তাহলে আমি তাকে ছেড়ে দিলাম। এখানে আমি বলতে কবি নন, যে কোনো কবি বা লেখক, যে কোনো সাহিত্যিক কোনো কিছু যখন বর্ণনা করেন তখন তিনি সেফ ডিস্টেন্সে একটু দূরত্ব বজায় রেখে অবস্থান করেন। কোন কবি শুধুমাত্র নিজের জীবন করুণ কাহিনীকে তুলতে চান না, তিনি তুলতে চান সেফ ডিস্টেন্সে থেকে সমাজের চিত্র। কবিও এখানে আমি বলতে কবি নন, জনৈক সৈনিক। তাহলে আমি তাকে ছেড়ে দিলাম। কাকে ছেড়ে দিলেন? তার প্রাণপ্রিয়া স্ত্রী অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় শেষ বিদায় দিয়ে যে যুদ্ধক্ষেত্রে যাচ্ছে। তিনি কোথায় চলে গেলেন? দূর দূরে। অর্থাৎ সেনাবাহিনীদের হিতানয় হুতানয় অন্য কোথাও, অন্য কোনখানে। দেশের তাগিদে, দশের তাগিদে, কর্তব্যের তাগিদে, রাষ্ট্রকে রক্ষা করার তাগিদে সেনাবাহিনীদেরকে সব সময় জাগ্রত থাকতে হয়, অ্যাক্টিভ থাকতে হয়, সক্রিয় থাকতে হয়। তাই কবি এখানে বর্ণনা করলেন জনৈক সৈনিক তার স্ত্রীকে শেষ বিদায় জানিয়ে দরজায় দাঁড় করিয়ে রেখে কর্তব্য পালনের জন্য দূর দূরে চলে গেলেন তার প্রেয়সীকে। তাহলে এই অংশ আমরা বুঝতে পারলাম। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। কে জানতো না? তার প্রাণপ্রিয় স্ত্রী। আবার বিতর্ক একটু হতেই পারে, কেউ বলছেন জন্মভূমি, মাতৃভূমি, সে জানতো না। কিন্তু যেটার উপর জোর দেওয়া যায়, যেটার উপর আমরা মূল বিষয় আরোপিত করতে পারি, সেটা হলো যে জনৈক স্ত্রীর কথা এখানে বলা হয়েছে। সে জানতো না। কে কোনদিন ফিরবে না? এই সৈনিক। কারণ একটা সৈনিক বাড়ি থেকে চলে যাওয়ার পরে তার ফিরা নিয়ে অনিশ্চয়তা সব সময় কাজ করে। কারণ কোন সময় কোন যুদ্ধে গিয়ে সে মৃত্যুবরণ করতে পারে দেশের জন্য। এই জন্যই জনৈক সৈনিক বলছেন সে যে কখনো ফিরবে না সেটা তার প্রাণপ্রিয়া স্ত্রী জানত না। মানুষ আশায় তো থাকে, মানুষ আশার উপর ভরসা করে থাকে যে না একদিন সে ফিরবে, মুখ উজ্জ্বল করবে, সবকিছু উজ্জ্বলতা ভরে যাবে, ঘর সোনার সংসার আবার আনন্দে কি হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। তাই কবি বলেন সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নাম। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নাম। এই যে কবি বললেন একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নাম। আমি এই লাইনটা লিখলাম তার কারণ আছে। এই যে একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নাম, এই লাইনটা লেখার পিছনে একটা কারণ আছে। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নাম। এই যে একটা কুকুরের কথা বলা হলো, একটা গির্জার কথা বলা হলো, নানের কথা বলা হলো, কেন এগুলো কেন বলা হলো? কবি কেন এগুলো কথা বললেন? কবি এখানে বলতে চাইলেন যে সৈনিক চলে গেছে যুদ্ধে, তার প্রাণপ্রিয়া স্ত্রী অপেক্ষা করছে যে সৈনিক ফিরবে ফিরবে ফিরবে। এই যে অপেক্ষা, তার মাঝে যে দুঃখ বেদনা, এই সব কিছুর মাঝে সে অপেক্ষা করছে। কিন্তু আমাদের জীবন থেমে নেই, জীবন চলছে। কুকুর হেঁটে যাচ্ছে, গির্জা মানে উপাসনা, নান মানে হচ্ছে সন্ন্যাসিনী, নান তার এ হচ্ছে মঙ্ক, সন্ন্যাস, সন্ন্যাসিনী। তাহলে গির্জায় পুজো হচ্ছে, কুকুর হেঁটে যাচ্ছে। তাহলে আমাদের স্বাভাবিক যে জীবনযাত্রা সেখানে কোনো প্রভাব ফেলতে পারেনি। সময় কারোর জন্য অপেক্ষা করে না, স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, এটা আমরা জানি। পৃথিবী ধ্বংস হোক, রাজ্যের পতন হোক, সম্রাটের পরিবর্তন হোক, ভূকম্পনে সবকিছু আলোড়ন সৃষ্টি করুক, বন্যায় সবকিছু ধ্বংস হয়ে যায়, কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করবে না। কবি সে কথাই প্রতিপাদ্য করতে চাই। আর যে কোনো কবিতায়
যখন একদিকে স্বাভাবিক জীবনযাত্রা, অপরদিকে দুঃখ, দুই বিপরীতমুখী চিত্র কবিতার মধ্যে তুলে ধরা হবে। কুলায় কাঁপছে কপটে, দাদুরি ডাকছে শহরে, পায়রা কাঁপছে থরথর করে, বর্ষার ভালো লাগছে না, আর ব্যাঙ আনন্দে ডাকছে মাঠের মধ্যে। তাহলে একদিকে আনন্দ, অন্যদিকে দুঃখ, একদিকে হর্ষ, অন্যদিকে বিষাদ, একদিকে নিরানন্দ, অন্যদিকে উল্লাস। এই যে বিপরীতমুখী দৃশ্য, এ বর্ণনা কবি ওইখানে ছেড়ে দেখাচ্ছে। স্বাভাবিক জীবনযাত্রা কোথাও থেমে নেই, সবকিছু ঠিক আপন ছন্দময় জীবনে চলছে। কবি সে কথাই বলতেছে। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, এইভাবে সময় অতিক্রান্ত হতে থাকলো। সপ্তাহ বছর কাটতে লাগলো, সপ্তাহ বছর কাটতে লাগলো, সেখানে বিরাম বা বিরতি নেই। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মানো রাস্তায়। কার পায়ের দাগ? সৈনিকের পায়ের দাগ বৃষ্টিতে ধুয়ে দিল। কিভাবে ধুয়ে দিল? সৈনিক বাড়িতে যাতায়াত করত, মানুষ যখন যাতায়াত করে তখন প্রত্যেকটা মুহূর্তে পায়ের একটা ছাপ পড়ে যায়, সব জায়গায় বিভিন্ন জায়গায় পায়ের ছাপ পড়ে থাকে। যখন বৃষ্টি হয় তখন সে ধুয়ে যায়। কবি সে কথাই বলতে চাইলেন। আর ঘাস জন্মানো রাস্তায় বলতে কবি কি বোঝাতে চাইলেন? তোমরা দেখবে যে তোমাদের গ্রামে বা শহরে যেখানে ফুটবল মাঠ আছে, সেখানে যদি মাঠে খেলা হয় নিয়মিত ফুটবল, তাহলে সেখানে ঘাস জন্মাতে পারে না। আর যদি খেলা বন্ধ হয়ে যায়, ঘাস জন্মে যায়। তোমাদের মাঠে বাড়ি আছে, রাস্তা আছে, সেখানে যদি চলাচল হয়, সেই জায়গাটা ঘাস থাকে না, চারিদিকে ঘাসের সমারোহ দেখা যায়। কিন্তু কবি এখানে ঘাস জন্মানো রাস্তায় কেন বলতে চাইলেন? অর্থাৎ যে লোকটা ওখানে যাতায়াত করার কথা, যে লোকটা প্রতিনিয়ত চলাচল করে এই রাস্তায়, সেই লোকটা আজকে নেই, মানে সেই সৈনিক আজকে নেই। অর্থাৎ সৈনিকের যে অনুপস্থিতি এবং তার যে দীর্ঘ অনুপস্থিতি, এই কথাটা বোঝাতে গিয়ে কবি বললেন, কি বললেন? বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মানো রাস্তায়। এরপরে দেখো কবি কি করছে, আর একটার পর একটা পাথরের মতো, পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথায়। দেখবে একটা বিষয়, এরপর কবি কি বললেন? সময়গুলো পাথরের মতো, বছরগুলো পাথরের মতো কাটতে লাগবে। একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, সময় যখন খুব আনন্দের হয় তখন সেই সময় পাস হয়ে যায় খুব তাড়াতাড়ি। মনে হবে যেন এই লহমায় দিনটা শেষ হয়ে গেল, এক লহমায় রাতটা শেষ হয়ে গেল, এক লহমায় পরের দিনটা শেষ হয়ে গেল। কিন্তু যখন জীবনের মধ্যে বিষণ্ণতা থাকে, জীবনে যখন দুঃখ নেমে থাকে, যখন তোমরা দুঃখ সমুদ্রে যখন হাবুডুবু খাবে, তখন মনে হবে একটা ঘন্টাকে মনে হবে একটা বছর, একটা সপ্তাহকে মনে হবে দীর্ঘদিন। পার হতে চায় না। কবি সেই দুঃখের কালটাকে বোঝানোর জন্য বললেন যে একটা পাথরের মতো নেমে। পাথর শব্দ কেন ব্যবহার করলেন? একদম হচ্ছে পাথর খুব নিরেট, পাথর ভারী, পাথরের ঘনত্ব এবং গাঢ়ত্ব অনেক বেশি। সেই নিরেট কংক্রিট জিনিসটাকে বোঝানোর জন্য কবি এখানে বললেন পাথরের মতো বছরগুলো তার কেটে। তারপর যুদ্ধে এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের, তারপর যুদ্ধ নেমে এলো, সে এক বিভৎস, কেমন? রক্তের এক আগ্নেয় পাহাড়। সে আবার যুদ্ধ মানুষকে শান্তি দিতে পারে না, যুদ্ধ মানুষকে আনন্দ দান করতে পারে না, যুদ্ধ মানুষকে খাদ্য দান করতে পারে না, যুদ্ধ মানুষকে ফুল দেয় না, যুদ্ধ মানুষকে ভালোবাসা দেয় না। যুদ্ধ আনে অশান্তি, যুদ্ধ আনে দুঃখ, যুদ্ধ আনে ধ্বংস, দুঃখ আনে, যুদ্ধ আনে চারিদিকে আর্তনাদ, হাহাকার, কলরব, কান্নার ঢোল, যা আকাশ আর বাতাসকে ধ্বনিত প্রতিধ্বনিত করে পল্লী গ্রাম, শহর, গ্রাম, রাষ্ট্র বিষাদময় করে তোলে। তাহলে যুদ্ধ নিন্দনীয়। কবি এখানে যুদ্ধকে রক্তের আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করলেন। কেন? তোমরা জানো যে আগ্নেয়গিরি, পর্বতের আগ্নেয়গিরি থেকে লাভা উৎপন্ন হয়। কিছু আগ্নেয় পর্বত আছে সেটা সুপ্তাগ্নেয়গিরি বলে, কিছু বলে জাগ্রত, যেন ইতালির ভেসুভিয়াস, জাপানের ফুজিয়ামা। কি হয় সেখান থেকে? সেখান থেকে লাভা উৎপন্ন হয় এবং আগুনের, সেই লাভা দেখতে ভালো হলেও বিরাট ক্ষতিকারক, প্রাণহানি ঘটে। অর্থাৎ তার চারপাশে কয়েক কিলোমিটার জুড়ে মানুষকে সরিয়ে নেওয়া হয়। তাহলে লাভা উৎগীরণ মানে বুঝতে পারলে আগুনের উৎগীরণ ঘটবে, সব পুড়িয়ে ছাই করে দেবে। কবি যুদ্ধকে তুলনা করলেন রক্তের আগ্নেয়গিরি। সেখানে কি হবে? রক্তপাত নিয়ে খেলা হবে। যে রক্তপাত হচ্ছে নিন্দনীয়, যে রক্তপাত হচ্ছে ঘৃণ। কবি সে কথাই বলতে চাইলেন, যুদ্ধ তাই করল। তারপরে কি হলো? শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো। শিশু আর বাড়িরা কেউ নিস্তার পেল না যুদ্ধ থেকে, কারণ মানুষ তো যখন ধ্বংস হয় তখন তো আর বাজ বিচার করে কোনো কিছু হয় না।
যার ফলে শিশুরা যারা শান্তির প্রতীক, যারা স্নিগ্ধতার প্রতীক, যারা হচ্ছে সৌন্দর্যের প্রতীক, যারা সব জাতির মধ্যে, তারাও রেহাই পেল না যুদ্ধক্ষেত্র থেকে। যুদ্ধ কোনো ধর্মীয় কোনো মেরুকরণ করে না, সব কিছু কি তার সামনে ধ্বংস করে দেয়। কিন্তু কবি আর একটা কথা বললেন, সেই মেয়েটির মৃত্যু হলো না। অর্থাৎ যে মেয়েটা অপেক্ষারত, যে মেয়েটার জীবনে দুঃখময় হয়ে উঠেছে, সেই মেয়েটার মৃত্যু হলো। কারণ কবি এখানে বলতে চাইলেন ভালোবাসা চিরন্তন, স্নেহ চিরন্তন, শ্রদ্ধা চিরন্তন। শ্রদ্ধা, ভালোবাসা, অমর, এদের মৃত্যু হয় না, যুগ যুগ ধরে থাকে। কবি সে কথাই বলতে চাইলেন। সেই জন্যই বললেন সেই মেয়েটির মৃত্যু হলো না। সমস্ত সমতলে ধরে গেল আগুন। শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, সমতলে আগুন ধরে গেল। যুদ্ধ তো আগুন ধরবি। যার ফলে যারা নীরব, নিরপরাধী, শান্ত, সুন্দর মানুষ, তারাও হয়ে গেল। আর দেবতারা যারা শান্ত হলুদ দেবতা এক একটা, তারাও স্বপ্ন দেখতে পারলো না, সমস্ত কিছুর মধ্যে অরাজকতা রেখে দিল। আর কি হলো, উল্টে পড়লো মন্দির, টুকরো টুকরো হয়ে তারা স্বপ্ন দেখতে পারলো না, মন্দির ভেঙে গেল। একটা কথা আছে কি, যে আগুনের শহরে যদি আগুন লাগে, সেখানে দেবালয় রেহাই পায় না। একটা জায়গায় যদি অশান্তি বিরাজ করে, সেখানে ভালো মানুষ রেহাই পায় না। একটা প্রবাদ বাক্য আছে। তো সেই প্রবাদ বাক্য অনুসারে মনে করো একটা জায়গায় আগুন লেগেছে, সেখানে মসজিদ মন্দিরকে দেখবে না, সমস্ত কিছু তার গ্রাসের মধ্যে পড়ে যাবে। সেখানে নিরপরাধী শিশু মানুষ, তাদের মৃত্যু হবে। এখানেও কবি তাই বলতে চাইলেন, যুদ্ধ যখন সমতলে এলো, যখন আগুন ধরে গেল, তখন দেবতা তুল্য মানুষরা যেমন রেহাই পেল না, মন্দিরও ভেঙে তছনছ হয়ে গেল। অর্থাৎ মন্দির, যে মন্দির হচ্ছে উপাসনালয়, যে মন্দির হচ্ছে দেবতাদের জায়গা, যে মন্দিরে মানুষ একটু শান্ত, শান্তি এবং স্নিগ্ধ পায়, যে মন্দিরে মানুষ তার হৃদয়ের আশা পূরণ করার জন্য প্রার্থনা করে, যে মন্দিরে মানুষকে একটা শান্তি বা আনন্দ দান করতে পারে, সেই মন্দির রেহাই পেল না এই যুদ্ধ থেকে। তারা স্বপ্ন দেখতে পারল না সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। এবার কবি স্মৃতিচারণ করছেন জলের সঙ্গে। কি কবি, অর্থাৎ সেই সৈনিকের যে বারান্দা ছিল, যে ঝুলন্ত বারান্দা ছিল, যে বিছানা ছিল, যেখানে সেই সৈনিক ঘুমাতে, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, ছিমনি, প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল। যে জল তরঙ্গ ছিল বাদ্যযন্ত্র বিশেষ জল তরঙ্গ। জল তরঙ্গ মানে হচ্ছে বাদ্যযন্ত্র বিশেষ জল তরঙ্গ। বাদ্যযন্ত্র বিশেষ সব কিছুই চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, কোনো কিছুই আর থাকলো না, সব চূর্ণ হয়ে গেল। যুদ্ধ তার করাল গ্রাসে সব কিছুকে গ্রাস করে দিল। যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, সব তো পুড়ে গেল। কাঠ কয়লা মানে কাঠ পুড়িয়ে যে কয়লা, সব পুড়ে গেল। আগুন কাউকে তো বাজ বিচার করে না। আগুন আর বলে না যে না আমার পেট খিদে মিটে গেছে, আমি আর নেবো না। যত জ্বালানি পাবে সে ততই জ্বলবে। দুমড়ানো লোহা, মৃত্যু পাথরের মূর্তির বিভৎস রক্তের একটা কালো দাগ সব জায়গায় ছড়িয়ে রইল। সব কিছু দুমড়ে মুছে একাকার হয়ে গেল। অর্থাৎ যুদ্ধের এই কাজ থেকে, যুদ্ধের এই ধামা থেকে কেউ রেহাই পেল না। কবি শেষে একটা চিরন্তন কথা বললেন কি, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। এত কিছু তাণ্ডব লীলা ঘটে গেল, এত কিছু ধ্বংস লীলা ঘটে গেল। শিশু বাড়িরা কখন হলো, কবির ফিলাসা জীবনের সবকিছু তছনছ হয়ে গেল। সৈনিকের সেই বারান্দা, ঝুলন্ত বিছানা সবকিছু ধ্বংস হয়ে গেল, ধ্বংসের মানে তছনছ হয়ে গেল। দেবতারা পর্যন্ত রেহাই পেল না, দেবতুল্য মানুষরা, অথচ সেই মেয়েটির মৃত্যু হলো না। কবি এখানে কি বলতে চাইলেন? কবি বলতে চাইলেন ভালোবাসা, শ্রদ্ধা, কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে অমর, চিরকালীন, কালের নিয়মে সব কিছু ঘটে যাবে, কিন্তু তার মৃত্যু ঘটবে না। অর্থাৎ ভালোবাসার যে কোনো মৃত্যু নেই। কবি সেটাই করতে বাধ্য করতে চাইলেন, সেটাই বোঝাতে চাইলেন। যতই দুঃখের আবহে কবিতাটা বর্ণিত হোক না কেন, যতই তার অপেক্ষারত অবস্থায় থাকুক না কেন, কবিতার সব জায়গায় রিক্ততা, তিক্ততা থাক না কেন, কবিতার মধ্যে ভালোবাসার বা বিরহের পরিপূর্ণতা থাক না কেন, কিন্তু কবি একটা জায়গায় গিয়ে থেমে গেলেন, সেই মেয়েটির মৃত্যু হলো। তোমরা চলচ্চিত্রে দেখবে, বই, হিন্দি, বাংলা ফিল্ম, নায়ক এবং নায়িকার মধ্যে বিচ্ছেদ হবে, নানা ট্র্যাজেডি, কমেডি আসবে, জীবনের অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে অতিবাহিত হবে, অনেক দুঃখের শিকার হবে, অনেক যন্ত্রণার শিকার হবে, অনেক বাধা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে অতিবাহিত হবে। কিন্তু
একটা জায়গায় গিয়ে ভুল ভেঙে যাবে, নায়ক নায়িকা মিলিত হবে, তাদের অপেক্ষা নিরসন হবে, ভালোবাসার পরিপূর্ণতা লাভ করবে। কবি এখানে সেই কথাই প্রতিপাদ্য করতে চান। যাই হোক, আমি এই কবিতার মূল যে স্ক্রিপ্ট, মূল যে কথা, তা তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা এই কবিতাটার মূল ভাবও তোমাদের সামনে আলোচনা করলাম বিস্তারিতভাবে। এর পরবর্তী ক্লাসে আমি কবিতার প্রশ্ন উত্তর পর্ব এবং সেই সঙ্গে সঙ্গে মানে হচ্ছে যে 1 নম্বর এবং 3 নম্বর 5 নম্বরের যে প্রশ্ন, তা নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব। তোমরা এই কবিতার যে মূল ভাব, এই মূল ভাবটাকে নিজের ভাষায় লেখার চেষ্টা করবে এবং একবার লিখবে 7 বার পড়ার সমান হবে। লিখলে কি কি আসবে? 1 নম্বর হচ্ছে লিখলে তোমার বানান ভুল ধরা পড়বে, তোমার যে যে জায়গায় কোনো বানান ভুল হচ্ছে। 2 নম্বর তোমার সেন্টেন্সগত বা বাক্যগত যে ত্রুটি সেটা ধরা পড়বে। 3 নম্বর তুমি কতটা মনে রাখতে পেরেছো সেটা তুমি বুঝতে পারবে, তুমি তোমার নিজের মূল্যায়ন করতে পারবে। 4 নম্বর হচ্ছে হাতের লেখা ভালো হবে। 4টে বেনিফিট আছে। কটা? 4টে। 1 নম্বর বানান ভুল শুধরাবে, 2 নম্বর বাক্যের গঠনগত অভিজ্ঞতা লাভ করবে, 3 নম্বর হাতের লেখা ভালো হবে, 4 নম্বর হচ্ছে যে তোমার মূল্যায়ন তুমি নিজেই করতে পারবে, তুমি কতটা মনে রাখতে পারছো। যাই হোক, আজকে আমি এই পর্যন্ত তোমাদের আলোচনা করলাম। তোমরা এর পরবর্তী আলোচনা করবো ইনশাআল্লাহ।